শুরু করছি এখন প্রকাশ, সঙ্গে আছি আসাদুজ্জামান এজি। আজকে আমরা আলাপ করতে চাই, আলাপের প্রসঙ্গ আমাদের দুর্যোগে ঐক্য, এবং সেই প্রসঙ্গে আলাপে আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন অতিথি হিসাবে সাবেক সচিব আবু আলম শহীদ খান, সেই সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক এবং কলামিস্ট মোস্তফা কামাল, সেই সঙ্গে রয়েছেন এবি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। তিনজনকেই স্বাগত আমাদের এই আজকের এই আলাপে এবং আজকের আয়োজনে দুর্যোগে ঐক্য। মাইলস্টোন দিয়ে একটু আলাপটা শুরু করি। মাইলস্টোনের যে বিমান দুর্ঘটনার পর সরকারের আমরা লক্ষ্য করলাম যে ব্যবস্থাপনায়, দক্ষতায় মানে অনেক ধরনের ঘাটতি, অদক্ষতা নিয়ে আলাপ চলছিল। তো দুর্ঘটনাস্থলে যখন আমরা দেখলাম যে ক্রাউড ম্যানেজমেন্টের একটা ব্যাপার থাকে, সেখান থেকে ফেইলিওরের সূচনা আসলে বলা যায়। এরপর আমরা লক্ষ্য করলাম যে মৃত্যুর সংখ্যা যে গোপন করা হচ্ছে, এরকম একটা অভিযোগ ছড়িয়ে পড়লো। তারপর এইচএসসি পরীক্ষা হবে কি হবে না সেটি নিয়ে সচিবের পদত্যাগ, শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি। এরপর আমরা দেখলাম যে তোপের মুখে, শিক্ষার্থীদের তোপের মুখে পরদিন দুই উপদেষ্টা, প্রেস উইংয়ের সদস্যরা অবরুদ্ধ রইলেন 9 ঘন্টার মতো। এখন মানে যা দেখলাম আমরা যে পরিস্থিতি, যে সরকারকে মানে বিশ্বাস করতে চাচ্ছে না অনেক ক্ষেত্রে, অনেক বিশ্বাসযোগ্যতা নিয়ে আসলে এক ধরনের আস্থাহীনতার জায়গা তৈরি হচ্ছে, এবং এই দুর্ঘটনার পর যেন বিষয়টি আরও বেশি সামনে চলে আসছে। সরকারের গ্রহণযোগ্যতা কমে যাচ্ছে বলে এক ধরনের অবস্থান অনুমেয় হচ্ছে। কিন্তু কেন কমছে সরকারের মানে এই গ্রহণযোগ্যতার জায়গা, বিশ্বাসের জায়গা, এবং কঠোর যে কার্যকর সিদ্ধান্ত সরকার নেবে কঠোর অবস্থানে গিয়ে, সেটি কেন সরকার নিতে পারছে না? দুর্বলতা কোথায় অনুভূত হচ্ছে? আবু আলম শহীদ খান, আলাপটা শুরু করতে চাই আপনাকে দিয়ে। আপনি তো মোটামুটি পুরো জিনিসটা, প্রেক্ষাপটটা বর্ণনা করলেন যে মাইলস্টোন স্কুলের যে দুর্ঘটনা, কলেজ স্কুল, এবং সেটার যে ম্যানেজমেন্ট, এখানে সরকারের যে ব্যবস্থাপনা, সেটা পুরোপুরি বলা যায় যে পুরোপুরি ফেইল্ড, ব্যর্থ। তারপরেও কাজ হয়েছে, তা আমরা উদ্ধার করেছি মানুষকে যারা মৃত্যুবরণ করেছেন, আমরা উদ্ধার করেছি যারা আহত হয়েছেন, তাদেরকে বার্ন ইউনিট পর্যন্ত এনেছি। কিন্তু পুরা জিনিসটার দিকে যখন তাকিয়ে দেখে একজন মানুষ, তখন সে দেখে যে এখানে সরকারি ব্যবস্থাপনা খুব দুর্বল ছিল, এবং এই বিমান দুর্ঘটনার পরে সেখানে যেভাবে অংশগ্রহণ করা উচিত ছিল সরকারি সংস্থাগুলোর, এবং যেভাবে তাদের নেতৃত্ব দেওয়ার ব্যাপার ছিল, সেটা হতে আমরা দেখিনি, যে কারণে নানান জিনিস ঘটছে এবং সরকারের প্রতি অবিশ্বাস, সন্দেহ সৃষ্টি হচ্ছে। সরকারের প্রতি মানুষের অবিশ্বাস, সন্দেহ নতুন না, সব সরকারের প্রতি এরকম অবিশ্বাস, সন্দেহ থাকে। এটা আমাদের কালচারাল সিস্টেমের মধ্যে আছে। কারণ আমরা সবসময় দেখেছি যে এই যে কোনো দুর্ঘটনায় বা কোনো একটা ঘটনায় যখন কেউ মৃত্যুবরণ করেন বা কেউ নিহত হন, আহত হন, তখন সবসময় একসময় সরকারি প্রেস নোট ছিল, তখন এটাকে ছোট করে দেখানো একটা টেন্ডেন্সি ছিল, এবং সরকারি প্রেস নোট তো কেউ বিশ্বাস করতো না। এরকম সরকারি প্রেস নোট নিয়ে কবিতাও আছে যে আমার প্রেমিকার যে ভালোবাসা, সেটা সরকারি প্রেস নোটের চেয়ে ভালো, মানে ওইটাকে বিশ্বাস করা যাবে না, ভালোবাসাকে বিশ্বাস করা যাবে। তো এই যে সরকার যখন, কেন এটা হয়, আপনি মাইলস্টোনের ঘটনার পরে আমরা এখন পর্যন্ত, আমি জানি না এখন পর্যন্ত আপনাদের কাছে কী তথ্য আছে, আমরা কি জানি যে কতজন লোক নিহত হয়েছেন? আমরা কি জানি যে আসলেই কতজন লোক আহত হয়েছেন, কোথায় কোথায় চিকিৎসা হচ্ছে? আমরা কি জানি যে কত লোক নিখোঁজ আছে, কত শিশু বা কেউ কর্মচারী বা শিক্ষিকা? আমরা এটা জানি না এই জন্য যে এটা এখনও প্রকাশ করা হয়নি। এইটা তো কোনো রকেট সায়েন্স। আমরা দেখছি যে সরকারের যে জিওভি যে রয়েছে পেজ, প্রধান উপদেষ্টার যে পেজ রয়েছে, ফেসবুক পেজ, সেখানে কিন্তু আপডেট দেওয়া হচ্ছে ঘন্টায় ঘন্টায়। আমরা দেখতে পাচ্ছি 2 ঘন্টা 3 ঘন্টা পর পর কিন্তু আপডেট হচ্ছে। 9টা হাসপাতালে কারা চিকিৎসা নিয়েছেন, কতজন ভর্তি আছেন, কতজন মারা গেছেন, সেখান থেকে একটা আপডেট দিচ্ছেন। তো তাহলে এই প্রশ্নটা আসলো কেন যে আমরা যে লাশ লুকানো হয়েছে, এটা আসলো কেন? মানে সরকারের প্রতি আস্থাহীনতা কেন? মানে যখন তো অন্তর্বর্তী সরকার, পলিটিক্যাল নির্বাচিত সরকার নয়, অন্তর্বর্তী সরকারের সময় এই প্রশ্ন কেন আসে? টাইমলি যখন আপনি দেবেন না, এটা তো আপনার ওই দিন বিকালের মধ্যে, সন্ধ্যার মধ্যে আপনি দিতে পারতেন, কেন এটা একটা স্কুল, এবং স্কুলে একটা হাজিরা খাতা আছে এবং এটা অ্যাপস আছে, এবং কারা কারা স্কুলে গিয়েছিলেন, কারা কারা ক্লাসে ছিলেন, কারা কারা ছুটি নিয়ে বাইরে গেছেন, সব কিছু তাদের কাছে ছিল। তখনই তো এটা বের করে ফেলা উচিত ছিল যে আমাদের এই স্কুলে এই দুর্ঘটনা ঘটেছে, এখানে এতজন ছাত্রছাত্রী ছিল, আমরা এতজনকে পেয়েছি, উদ্ধার করেছি, আর এতজনকে উদ্ধার করতে পারিনি, এতজনকে আমরা আহত নিয়ে গেছি। তো ওই যে আমরা দেরি করতেছি আপডেট, যে সরকারি ফেসবুক তো রাত্রে 3:30টায় আপডেট করে। ফেসবুক আপডেট ইজ নট এ আপডেট। এটা তো আমাদের মিডিয়াকে পরিষ্কারভাবে জানাতে হবে, জনগণকে জানতে হবে। বাংলাদেশের 12 কোটি মানুষ, মানে আমি ভোটারদের সংখ্যা যদি বলি, 12 কোটি মানুষ যারা আগামী ইলেকশনে ভোট দেবে, তাদের সবাই কি ফেসবুক দেখে দেখে আপডেট নেবে নাকি? এইটা কি একটা ফেসবুক
পরিচালিত সরকার কিনা এটাও প্রশ্ন উঠে তখন। তো এই কারণে আস্থার সংকট দেখা গেছে, বিশ্বাসহীনতার সংস্কৃতি যেটা ছিল সেটা আমরা দূর করতে পারিনি, যেটা দূর হওয়ার কথা ছিল। হ্যাঁ, সেটা ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দ্বারা সচিবালয় সেটাও সরকার খুব একটা মানে প্রথম দিকে খুব ভাবে যে সেটিকে প্রোটেকশন দিবে, অরক্ষিত অবস্থার মধ্য দিয়ে দেখলাম যে আসলে এক ধরনের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলো। সেটি নিয়ে আজকে মামলাও হয়েছে, 1200 জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা হয়েছে। আজকে 1200 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ভালো তো, মামলা টামলা করলে ভালো। এবং 1200, 1400, 2000 হলে সুবিধা, মানে কারো কারো সুবিধা আর কি। এবং 1200 জন তো নাম না জানা মনে হয়, কেমন সবার তো নাম উল্লেখ করে আসলে এখন 5-10 জন 20 জনের নাম হয়তো আপনি জানতে পারবেন যাদেরকে গ্রেপ্তার করেছেন, এবং তারপরে আপনি 1200 লোককে দিবেন। তো এটাও তো সরকারের একটা ব্যর্থতার নজির। কারণ হলো আপনি রাত্রে 3:30টায় কীভাবে ডিক্লেয়ার করেন যে আগামীকাল পরীক্ষা হবে না? আপনি যখন বসলেন, সরকার যখন বসলো, সরকার তো উচ্চ পর্যায়ে একটা বৈঠক করে শোক দিবস পালনের ঘোষণা দিয়েছে। ওই শোক দিবস পালনের যে আলোচনা, সেখানেই তো এইসব আলোচনা হবে যে আমরা কীভাবে শোক দিবস পালন করব এবং শোক দিবসের সাথে সম্পর্কিত কিছু আছে কিনা। যদি পরীক্ষা পিছাতে হয়, যখন দেখলো যে এরকম ডিসপিউটগুলো তৈরি হচ্ছে, সরকার কেন কঠোর অবস্থান, কেন সিদ্ধান্ত কেন নিতে পারলো না? মানে কোন দুর্বলতার জায়গা থেকে তারা এক ধরনের সিদ্ধান্তহীনতা বা কালক্ষেপণের মধ্য দিয়ে যেতে হলো সরকারকে? আপনার কাছে কোনো এই ধরনের কোনো ফাইন্ডিংস মনে হয় কিনা? আমি তো কঠোর অবস্থান নিতে পারলো মানে ওইখানে একটা আনডেমোক্রেটিক বিষয় এসে যায়। আমরা যখন কঠোর বলি, সরকার যে ব্যবস্থাটা নেওয়া দরকার সেটা নেবে। সেটাকে যদি আমি এইভাবে বলি যে সরকার যে ব্যবস্থা নেওয়ার কথা, সেই ব্যবস্থাগুলো সরকার সময় মতো নিতে পারছে না, অথবা ব্যবস্থাগুলো নিতে সরকার সময় ক্ষেপণ করছে, এবং সরকার আসলে কোনো নেতৃত্ব দিতে পারছে না। আপনি যে পরীক্ষার ব্যাপারটা এরকম, শুনলাম যে অ্যাডভাইজার সাহেব বলেছেন যে তিনি সচিবকে বলেছিলেন, সচিব রাজি হয়নি, পরে তো সচিবের কল্লা কাটা গেছে। এনিওয়ে, তো এখন এটা সচিবের দোষ। আর উনি অ্যাডভাইজার সাহেব হলেন তার সিইও, মন্ত্রণালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা, এবং উনি আজকে বলেছেন যে তার নিয়োগদাতা বললেই উনি পদত্যাগ করবেন। এখন আমি জানি যে ডক্টর ইউনূসের নিয়োগদাতা হচ্ছে ছাত্ররা, ওনার নিয়োগদাতা তাহলে কে? ইউনূস সাহেব। এটারই প্রশ্ন রয়েছে, আমি এই প্রশ্ন নিয়ে আপনার কাছে আসবো। ইউনূস সাহেব বলবেন যে তিনি কি মনে করেন তার উপদেষ্টা সম্পর্কে। সে বিষয়ে প্রশ্ন রয়েছে আপনার কাছে, নিশ্চয়ই করবো। মুজিবুর রহমান মঞ্জু, আপনার কাছে আসতে চাই। মানে বেকায়দায় পড়লেই সরকার রাজনৈতিক দলগুলোকে ডাকে, বৈঠকের জন্য ডাকে, মানে এমনি সময় কোনো খবর থাকে না, এমন অভিযোগ আজকে দেখলাম আমরা বৈঠকের পর। আপনারা যখন কথা বলছিলেন বিভিন্ন দল অভিযোগ করলো। তো রাজনৈতিক দলগুলোর সমর্থন তো রয়েছে সরকারের প্রতি, সেটিকে কাজে লাগিয়ে শক্ত অবস্থানে কেন সরকার যেতে পারছে না? মানে কার কাছে শক্তি হারাচ্ছে সরকার বলে অনুমেয় হয়? ধন্যবাদ। আমরা এই কথাটা প্রথম থেকেই বলে এসেছি যে এই সরকারের দক্ষতার যথেষ্ট সীমাবদ্ধতা বা ঘাটতি আমরা লক্ষ্য করেছি। অভিজ্ঞতার তো ঘাটতি আছে, যেহেতু ওনারা কেউ রাষ্ট্র পরিচালনার সাথে সম্পৃক্ত ছিলেন না, এবং ওনারা এটা স্বীকারও করেছেন। তা আমরা এই কাজের লোক না। মঞ্জু ভাই, এখন বলতে পারি 1 বছরের অভিজ্ঞতা হয়েছে। হ্যাঁ, এই 1 বছরের অভিজ্ঞতা হয়েছে, এবং এটাকে অভিজ্ঞতা বলা যায় না এই জন্য, কারণ ওনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত কাজের তো নানা স্তর কাজ করতে হয়েছে। যেমন প্রথম দিকে ওনাদেরকে কী কাজ করতে হয়েছে? প্রথম দিকে দেখা গেলো যে পুলিশ নাই, প্রশাসনের অবস্থা এরকম একটা বিশৃঙ্খল অবস্থা, এবং প্রথম দিকে তো নানা দিকে নানা ঘটনা ঘটছিল, একটার পর একটা নানা ঘটনা। এরপর একটা বন্যা আসলো, বন্যা ফেস করতে হয়েছে ওনাদেরকে। এরপরে নানা সংঘাত শুরু হয়ে গেল, ছাত্রদের নানা বিষয়, এগুলো নানা রকমের অভিজ্ঞতা দিয়ে ওনাদেরকে যেতে হয়েছে। এনিওয়ে, যে আলোচনাটা আসছে যে আমরা বলেছি যে আপনারা শুধু বিপদে পড়লে আমাদেরকে ডাকেন, আর এমনি সাধারণত আমরা অনেক কথা বলতে চাই, সেগুলো আপনারা শোনার সময় পান না। আজকে অনেকগুলো কথা আমরা বলেছি, এবং আজকে আমাদের সাথে উনি একমত হয়েছেন যে উনি ইলেকশন যাতে প্রপারলি করা যায় সেটার জন্য উনি আমাদের সাথে আরও ফ্রিকোয়েন্টলি বসবেন। তো যে কথাটা আপনি আবু আলম শহীদ থেকে বলেছেন, সেটা হচ্ছে দেখেন, একটা বিমান দুর্ঘটনা, এটা তো আমাদের খুবই আনএক্সপেক্টেড একটা ঘটনা। অতীতেও কিন্তু এই ধরনের অনেকগুলো দুর্ঘটনা ঘটেছে, এবং এটা একটা রহস্যময় জায়গা যে আমাদের ট্রেনিং প্লেনগুলো কেন ক্র্যাশ করে। এবং একটা ডাটা তো আমরা পেয়েছি যে 34 বছরে 32টা, বা 32 বছরে 34টা অ্যাক্সিডেন্ট হয়েছে। এবং একটা প্রশ্ন প্রথমে এসেছে, এই ফ্লাইটটা যেটা F7, এটার একটা কারিগরি দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে যে চায়না এটাকে অবসোলিট করে দিয়েছে, আমরা কেন এটা করলাম? এটা একটা তদন্তের জায়গা আছে, তবে খুব দ্রুত তদন্তটা আসা উচিত। ব্ল্যাক বক্সের যেটা পেয়ে গেলে আমরা বুঝতে পারবো। ব্ল্যাক বক্স মনে হয় আপনার এই মানে যুদ্ধ বিমানে থাকে না। এনিওয়ে, এটা টেকনিক্যাল ইস্যু। সেকেন্ড হচ্ছে যে কোনো একটা দুর্ঘটনা ঘটলে আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে দক্ষতা নাই এটা হ্যান্ডেল করার। এটা এখানে দুইজনই আমার সিনিয়র বয়সে। আমাদের জগন্নাথ হলে একটা দুর্ঘটনা ঘটেছিল, আপনার মনে থাকার কথা, 85 সালে সেপ্টেম্বরের দিকে।
একেবারে একটা হল ধসে, একটা মানে টেলিভিশন রুম ধসে পড়ে আপনার 39 জন মারা গিয়েছিল তখন, এবং প্রায় 300 জনের মতো আহত হয়েছিল। কাউকে উদ্ধার করা যায় না। রানা প্লাজার ঘটনা আমরা জানি। আমাদের রিকভারি মানে মানে আপনার রিকভারি করা, তারপরে অ্যাম্বুলেন্স মুভ করা, আপনার মনে আছে পুরান ঢাকায় যে অগ্নিকাণ্ড হয়েছিল, নিমতলির ঘটনা। তো এগুলো আমরা বলে লাভ নেই, এটা কোনো পার্টিকুলার কোনো গভর্নমেন্টকে আমরা দায়ী করতে পারবো না। যেমন ধরেন এই যে প্লেন কিনা হয়েছে, রানা প্লাজার মতো ভয়াবহ ঘটনা ঘটেছে, যেমন প্লেন কেনা হয়েছে, প্লেন মানে দুর্নীতি হয়েছে, এগুলো হাজার হাজার কোটি টাকার গল্প আছে। তাহলে এটার জন্য দায় কার? এটার জন্য নিশ্চয়ই আগের সরকারের দায় আছে। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে, যেটা শহীদ ভাই বলেছেন এটা সত্য কথা, যে আমরা সবসময় সরকারের প্রতি ক্রিটিক্যাল থাকবো, কারণ সরকারেরই তো সব দায় আমাদের এটা করার। এখানে আমরা যেটা দেখলাম যে সাথে সাথে কিন্তু আর্মি হেলিকপ্টার রিকভারি করার জন্য তারা এসেছিল, রেস্কিউ টিম এসেছিল, কিন্তু সেখানে পিপলের কারণে, সাধারণ মানুষের উৎসুকের কারণে সেখানে একটা ক্ল্যাশ হয়েছে। সেই ক্ল্যাশটার আমি দুইটা দিক দেখি। একটা হচ্ছে যে যারা ছাত্ররা বা উৎসুক জনতা যেখানে গিয়েছিল, আমাদের এখানে তো উৎসুক জনতা তো একটা সমস্যা। উৎসুক জনতা যেখানে গিয়েছিল সেখানে উৎসুক জনতার সবাই যে ব্যাড মানে ইন্টেনশন নিয়ে গিয়েছে তা তো না। যাদের স্বজন আছে, যাদের আছে, তারা তো চাইবে। এবং একজন টিচার তো আমরা দেখলাম, 2 জন টিচার আমরা দেখলাম যে তার সন্তানদেরকে বাঁচাতে গিয়ে তারাও মারা গেছে। তার আর্মি তো চিন্তা করবে যে তোমরা তো এক্সপার্ট না, তোমরা ওখানে যাবা না, তোমরা থাকো, আমরা যাচ্ছি বা ইত্যাদি। তো ফলে বাধা দিবে, এবং সেখানে কিন্তু একটা মারামারির মতো ঘটনা ঘটেছে। এটা আজকে দেখলাম যে আর্মি এটা একটা মানে ইনকোয়ারি করার জন্য একটা কমিটিও করেছে, এবং তারা এটা বলেছে যে আমরা এটা জানাবো বিস্তারিত জেনে। এখন কথা হচ্ছে, দেখেন উত্তরার ঘটনা বার্ন ইউনিটে আনতে হচ্ছে, মাঝখানে কি আমাদের কোনো বার্ন মানে মানে নাই যে যেখানে আমাদের এই বার্ন ম্যানেজমেন্টটা করা যেতে পারে? আমাদের প্রত্যেকটা মেডিকেল কলেজে তো বার্ন ইউনিট আছে, থাকার কথা। বাট যেই বাস্তবতাটা আমরা দেখলাম যে অ্যাম্বুলেন্স গিয়ে সেখান থেকে আনতে আনতে কিন্তু অনেক মানুষ মারা গেছে। আজকে একটা খুব করুণ গল্প শুনলাম যে একজন সে 400 টাকা দিয়ে পানি কিনেছে, তারপরে মানুষের হাতে পায়ে ধরেছে, ভাই একটু জায়গা দেন, কিন্তু দেখা যাচ্ছে ছবি তোলার জন্য মানে মানুষ এসে ভিডিও করছে কিন্তু জায়গা দিচ্ছে না। এবং সে বলছে আমার চোখের সামনে আমার ভাইটা মারা গেল, নিতে পারলাম না। তো এটার জন্য দায় কাকে দিবেন? আমাদের এই রাষ্ট্রে একটা ভূমিকম্প, আমাদের ঢাকা শহরে একটা ভূমিকম্প হলে কি হবে? আমরা কি কোনো, আমার তো মনে হয় আমাদেরকে অ্যাবান্ডন ঘোষণা করতে হবে, যেটা আমরা একটা গল্প শুনি না। এটা তো ফায়ার সার্ভিস বলেই যে হচ্ছে যদি কোনো কারণে পুরান ঢাকায় যদি ভূমিকম্প হয় এই মাত্রায়, ভয়াবহ মাত্রায়, তাহলে পুরান ঢাকাকে পুরোপুরি অ্যাবান্ডন ঘোষণা করতে হবে। পৃথিবীর এখানে কোনো রেস্কিউ মিশনই চালাবে না। পৃথিবীর বহু জায়গায় তো এই ধরনের দুর্ঘটনা ঘটে। এই যে ভারতে কয়েকদিন আগে আহমেদাবাদে কি হয়েছে, এটা তো একদম যাত্রীবাহী প্লেনই ক্র্যাশ করেছে, তাই না? সো সেটাও কিন্তু একটা মানে স্কুল বা হসপিটালের উপরে সম্ভবত ক্র্যাশ করেছিল। এনিওয়ে, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই রাষ্ট্রীয় ব্যর্থতা যেটা আছে, এই রাষ্ট্রীয় ব্যর্থতার আমাদের সমাধান কি? যখন নিমতলিতে আগুন ধরে তখন আমরা বলি যে ওখানে আসলে বিল্ডিংগুলো ওইভাবে তৈরি হয় না। যখন এই যে আপনার বেইলি রোডে আগুন ধরে তখন দেখি যে বিল্ডিংয়ে কোনো ফায়ার সিকিউরিটি প্রপারলি ছিল না। যখন একটা বাস অ্যাক্সিডেন্ট করে তখন দেখি যে ওই বাস ড্রাইভারের কি নাই, লাইসেন্স ছিল না। মঞ্জু ভাই, এটা তো দুর্ঘটনার মানে প্রেক্ষাপটে বলছেন, কিন্তু ওইটাকে কেন্দ্র করে যখন আদার্স ডিসপিউটগুলো হলো সেটা কেন শক্তভাবে সরকার কন্ট্রোল করতে পারলো? দেখেন, আমরা আজকে কিন্তু আমরা প্রফেসর ইউনূসের সাথে আমাদের যে মিটিং, সেখানে রিপিটেডলি সবাই বলেছে যে এই সরকার একটা দুর্বল সরকার, এবং উনি তো এটা প্রতিবাদ করেন নাই। ঠিক আছে, এটা একটা দুর্বল সরকার, কারণ এটা এমন একটা জায়গায় আছে, যেমন ধরেন এই যে সচিবালয় কালকে দেখলেন তো ভেঙে ঢুকে গেল। এখন আমাদের এখানে দুইটা প্রশ্ন। প্রথম কথা হচ্ছে সচিবালয়ের সিকিউরিটি থাকতে হবে না? সচিবালয়ে কেউ কি ঠেলে ঢুকে যেতে পারবে? তাকে তার ঢুকে চাইতে তার বিরুদ্ধে তো অ্যাকশন নিতে হবে। আবার আজকে আমরা দেখলাম যে একটা, দুইটা, তিনটা দল আমাদের আপনার অনুষ্ঠানে, আমাদের ওই যে জাতীয় ঐক্য কমিশনে তারা পুলিশ কেন লাঠিচার্জ করলো, কেন ছাত্রদেরকে সচিবালয়ে পিটাইলো, এটার জন্য ওনারা প্রতিবাদে বের হয়ে গেলেন। 10 মিনিটের প্রতি কি প্রতিবাদ করলেন। এখন ধরেন, এখন করণীয়টা কি? করণীয়টা হচ্ছে এখানে আমরা আজকে ওপেন বলেছি যে স্যার আপনার অ্যাডমিনিস্ট্রেশনের গোয়েন্দা ব্যর্থতা আছে। এই যে এত দূর থেকে হাজার হাজার ছেলেরা সচিবালয় পর্যন্ত চলে আসলো, এই মাঝখানে মানে আপনি প্রিকশনটা কি নিয়েছেন? ইভেন আমরা আজকে ইয়ার বিষয়টা নিয়ে আলোচনা করেছি, গোপালগঞ্জের ঘটনাটি নিয়ে আলোচনা করেছি। প্রফেসর ইউনূস কিন্তু স্পষ্ট করে বলেছেন যে এই রকম ঘটনা হবে এটা আমাদের গোয়েন্দারা গেজ করতে পারে নাই। তখন আমরা কিন্তু সমালোচনা করেছি, যে যেখানে ফেসবুকে আলোচনা হচ্ছে, এমন একটা রিউমার ছড়িয়ে দেওয়া হয়েছে যে শেখ মুজিবুর রহমানের মাজার অ্যাটাক করবে, এই ধরনের মানে প্রোপাগান্ডা ছড়িয়ে তারা উত্তেজনা তৈরি করেছে। আপনার গোয়েন্দারা কেন করতে পারলো না? এখন ধরেন দুইটা গোয়েন্দার কি চাকরি গেছে? কাউকে কি কোনো শোকজ করা হয়েছে বা কোনো ড্রাস্টিক অ্যাকশন কি নেওয়া হয়েছে? আমি লাস্টে যখন স্যার বেরিয়ে আসছিলাম, আমি ওনাকে বলছিলাম, স্যার আপনি তো কোনো অ্যাকশন নিচ্ছেন না, আপনার একটা উপদেষ্টার বিরুদ্ধে পর্যন্ত একটা অবস্থান নেওয়া হয় না, অনেকগুলো উপদেষ্টাদের অনেক ফ্লস ধরা পড়েছে নানা ধরনের। এবং আমি ওনাকে বলেছি যে আমার কাছে ফার্স্ট হ্যান্ড
আপনার করাপশনের ইনফরমেশন আছে, আপনি যদি জানতে চান আমি জানাতে পারবো। তো এখন আমরা বাস্তবতা জবাবে তিনি কি বললেন? বাস্তবতা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে উনি এই ধরনের কঠোর অ্যাডমিনিস্ট্রেশনের লোক না, নাম্বার ওয়ান। এবং শেষে আমি কথা বলতে বাধ্য হয়েছি যে আপনি যদি মনে করেন যে আপনি সহযোগিতা পাচ্ছেন না নানাভাবে, আপনি যদি মনে করেন যে আপনার পক্ষে সংস্কারও করা সম্ভব হবে না, একটা ভালো নির্বাচনও করা সম্ভব হবে না, এবং এটার জন্য হয়তো আপনি দায়ী না, হয়তো আপনাকে কেউ সাপোর্ট দিচ্ছে না, আপনি নানা ধরনের হেল্পলেস, তাইলে স্যার আপনি ছেড়ে বেরিয়ে আসেন। বরং আমরা একটা অ্যালায়েন্স করি যে আমরা যারা নতুন বাংলাদেশ দেখতে চাই, ওই অ্যালায়েন্সে আপনি আমাদেরকে নেতৃত্ব দেন, আপনার নেতৃত্বে আমরা প্রয়োজনে ইলেকশন করবো। এই প্রস্তাব নিয়ে শুনতে চাই মোস্তফা কামালের কাছে। তাহলে কি এই প্রস্তাবেই কি যেতে হবে? ধন্যবাদ আপনাকে। তবুও তো একটা প্রস্তাব, তবুও তো একটা সহযোগিতা। তো শুরুতে যেটা আপনি বলছিলেন দুর্যোগের কথা, হ্যাঁ, আমাদের যে মনোজাগতিক বাস্তবতা, দুর্যোগও আমাদের কারো কারোর জন্য একটা সুযোগ। সেটা এই দুর্যোগে কিন্তু আমরা দেখেছি যে পানির দাম কত বেড়েছে, একটা দিক গেল। আবার এই জুলাই কিন্তু দুর্যোগের একটা মাইলস্টোন। গত জুলাইয়ের সাথে যদি তুলনা করেন, প্রত্যেক দিন লাশ আর লাশ। এই জুলাইতেও কিন্তু আমরা লাশ দেখছি প্রায় প্রতিদিন। এর মধ্যে আবার একটা ভেরিয়েশনও দেখছি যে মৃত্যু ক্লাসরুমেও ঢুকে যাচ্ছে, রাজপথে নয়। বুঝতে পারবো। একটু যুক্ত করি, গত জুলাইতে আমরা দেখেছি আন্দোলনে কিন্তু পানি ফ্রিতে বিলি করার জন্য। জি, এখানে এসে দেখলাম যখন দুর্যোগ হলো তখন আবার কিন্তু ভিন্ন চিত্র আছে। কালকে আমি যখন এতে গেলাম, বার্ন ইউনিটে গেলাম, আমি দেখলাম শত শত মানুষ রক্ত দেওয়ার জন্য এসে দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, সেটাও আলাপের জায়গা রয়েছে। এই একটা ভিন্নতা আমাদের এখানে। একই ব্যক্তির মধ্যে আমরা এই ভিন্নতা দেখি সকালে আর বিকালে। সেটা মনোজাগতিক হতে পারে, অথবা পারিপার্শ্বিক বাস্তবতা হতে পারে, অথবা নিষ্ঠুরভাবে বললে আমাদের বৈশিষ্ট্যগত বিষয় হতে পারে। এটা নিয়ে অনেক বিশ্লেষণ হতে পারে। কিন্তু এখানে যে বিষয়টা মূলত সমস্যা, যে বিশ্বাসের সংকট, আস্থার সংকট। আপনার বা আমার যদি বিশ্বাসে ঘাটতি ঘটে, সেই ক্ষেত্রে যেই কোনো বিষয় নিয়ে প্রশ্ন আসবে। লাশ গুম হয়েছে, কোনো স্বাভাবিক কাণ্ডজ্ঞানের মানুষ কিন্তু সেটা বিশ্বাস করতে চায় না। কিন্তু দেখা গেল কেউ না কেউ আবার একটু একটু বিশ্বাসও করছে। তো কেন হচ্ছে সেটা? বিশ্বাসের ঘাটতির কারণে। আবার এই সরকার যেটা নিজেও বলছে, মঞ্জু ভাই বললেন যে তাদের অভিজ্ঞতার অভাব আছে। এই যে উপলব্ধি বা এই যে স্বীকারোক্তি, এটাও কিন্তু একটা অভিজ্ঞতা। তো এই অভিজ্ঞতা দৃষ্টে তারা নিশ্চয় আরও কাজ দেখাতে পারতেন। কি কাজ? সেটা রাজনৈতিক কাজ নয়, কিন্তু এই সরকার রাজনৈতিক সরকার নয়, খুব একটা প্রশাসনিক সরকার তাও নয়। তারা অনেকটা ব্যবস্থাপনা, তাদের কাজ মূলত রাষ্ট্র ব্যবস্থাপনা বা পাওয়ার ম্যানেজমেন্ট, আমরা যেটাই বলি। ওই জায়গায় আমরা দেখছি সরকার পদে পদে কিন্তু ব্যর্থ হচ্ছে। সমান্তরালে আজকে আমরা এই মুহূর্তে যে বিষয়টা আলাপ করছি, হয়তোবা মধ্যরাতের মধ্যে দেখবেন যে অন্য একটা বিষয় সামনে চলে আসছে। গত 1-1.5 সপ্তাহ ধরে আপনি দেখেন, আমরা ছিলাম কুমিল্লার মুরাদনগরের ফজর আলীর কাছে। ওখানে কিন্তু আমরা এটা বিশ্লেষণের দিকেও যেতে পারিনি, কোনো ফয়সালার দিকেও যেতে পারিনি। সেটা ঘটতে না ঘটতেই আমরা চলে গেলাম পুরান ঢাকায় পাথর দিয়ে হত্যাকাণ্ডের কাছে। আবহটাই এরকম যে পুরান ঢাকার ওই বিষয়টা একটা গোটা বাংলাদেশ। ঠিক ওটাও কিন্তু আলোচনাও নিষ্পত্তি হলো না, কোনো ফয়সালাও আসলো না। ততক্ষণে আমরা চলে গেলাম গোপালগঞ্জ। গোপালগঞ্জ তরতাজা অবস্থায় আবার চলে আসলাম উত্তরায় থাকতে থাকতে চলে আসলাম আবার সচিবালয়ে থাকতে থাকতে আজকে আবার 12 দলের সাথে বৈঠক। 13 দলের সাথে বৈঠক হয়েছে বোধহয় আজকে। গতকাল 16 দল হয়েছে। হ্যাঁ, অর্থাৎ আজকে 12 দল, গতকাল 4 দল, 16 দল, অর্থাৎ 8 জোড়া দলের সাথে। তো যেহেতু বিশ্বাসের ঘাটতি, দিনভর কিন্তু প্রশ্ন ছিল গতকাল এবং আজ যে ওই 4 দলের সাথে কেন, বাদ বাকিরা নয় কেন? আবার যখন একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে মানে দেশ যখন সংকটে পড়ে প্রধান উপদেষ্টা ডাকেন রাজনৈতিক দলগুলোকে এবং সবাইকে দেখান যে আমরা একমত অবস্থায় রয়েছি, ঐক্যমত্যে রয়েছি, মানে ঐক্যমত্যের আহ্বানও তিনি জানান। কিন্তু তাতে করে যে সংকটগুলো আসে বা সংকটগুলো আমাদের সামনে বা সংকটের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, সেগুলোর কি আদৌ কোনো সমাধান হয় নাকি মূল বিষয়টি আড়ালে চলে যায়? আড়ালে চলে যাচ্ছে, নিয়মিত আড়ালে চলে যাচ্ছে। আমি যেটা বলছি, মানে ডাইভারশন, একটার পর একটা ঘটনা, বৈঠকগুলো এক ধরনের ডাইভারশন হিসেবে কাজ, কিছুটা ওই রকম। এর মধ্য দিয়ে হয় কি, একটারও ফয়সালা হয় না। আর ফয়সালা না হতে হতে পুরনো ঘটনা একটু নতুন করে ঘটে, আবার একটা নতুন ঘটনাও ঘটে। পাথর দিয়ে হত্যা একেবারে নতুন, ক্লাসরুমে বিমান ঢুকে পড়া,
ওইটা নিয়েও কিন্তু আলোচনা খুব একটা জমলো না বা নিষ্পত্তিতে গেল না। ছোট্ট প্রশ্ন এসেছিল যেটা হলো আমাদের বাদ বাকি প্রশিক্ষণ বিমানগুলোর কি অবস্থা। তাহলে আমাদের যে বেসগুলো আছে, এয়ার বেস বলি 10টা-11টার মতো, যে বাদ বাকিগুলোর কী অবস্থা? আমরা শুধু ঢাকায় কেন এই ধরনের প্রশিক্ষণ হয়? মৌলভীবাজারের ওই প্রশিক্ষণ যে ইউনিট তারা বলে, ওইটা আবার বেস বলে না, যে ওইটার অবস্থা কি? কক্সবাজারেরটার কি অবস্থা? চট্টগ্রামেরটার কি অবস্থা? অথবা যেটা প্রস্তাবিত ছিল বরিশালে, ওইটা কোন অবস্থায় আছে এখন? একটা আলোচনায় কিন্তু আমরা যেতে পারছি না। ছাত্রদের যে 6টা দফা ছিল মাইলস্টোনের, 6টা দফার যদি একদম শেষেরটা 6 নম্বরটা আপনি ধরেন, দেখবেন ওখানে 2টা কথা খুব স্পষ্ট তারা বলেছে। একটা হচ্ছে যে প্রশিক্ষণের মধ্যে 2টা ভাগ করেছে, প্রশিক্ষণের স্থান এবং পদ্ধতি, অর্থাৎ এয়ারবেজের দিকে তারা ইঙ্গিত করেছে যে এগুলো তো পরিবর্তন আনা দরকার। না বুঝে তারা সেটা করেনি, নিশ্চয়ই বুঝে শুনে ওই দাবিতে এসেছে। আমরা ওই আলোচনাটার ধারে কাছেও কিন্তু যেতে পারিনি, প্রশ্ন করতেই পারিনি যে ঢাকায় তো আরেকটাই এয়ারবেজ আছে যেটাকে আমরা বলি সেনা বিমানবন্দর, ওখানে কোনো কাজকর্ম হয় কিনা, কোনো প্রশিক্ষণ হয় কিনা আমাদেরকে কিন্তু ওই পর্যন্ত যেতেও দেওয়া হয়নি। ততক্ষণে আমরা আবার সচিবালয়ে চলে আসলাম। সমস্যার যে মূল প্রসঙ্গ, মূল আলাপ, তা থেকে আমরা বিভিন্ন ঘটনার স্তরে আশপাশে দূরে সরে যাচ্ছি, দূরে সরে গিয়ে মূল প্রসঙ্গই হারিয়ে যাচ্ছে। আমরা একটা বিরতিতে যাই, বিরতি থেকে ফিরে এসে তারপর বাকি প্রশ্নগুলো করি। দর্শক, বিরতির পর আবারও ফিরে আসছি এখন প্রকাশে। বিরতির পর আবার ফিরে এলাম এখন প্রকাশে। দুর্যোগ ঐক্য প্রসঙ্গে আলাপ করছি। আবু আলম শহীদ খান, আপনার কাছে আসতে চাই আলাপে। যে প্রশ্নটি করতে চেয়েছিলাম, আজকে আমরা যেটি শুনলাম যে সিআর আবরার, যিনি শিক্ষা উপদেষ্টা, তিনি বলছিলেন এইচএসসি পরীক্ষা স্থগিতের বিষয়ে দায়িত্ব পালনে কোনো রকম গাফিলতি হয়নি বলে তিনি দাবি করেছেন। এরপর তিনি সচিবালয়ে সাংবাদিকদের জানিয়েছেন যে পদ আঁকড়ে ধরে থাকতে আসিনি, স্বেচ্ছায় নয়, নিয়োগকর্তা চাইলে সরে যাব। এখন প্রশ্নই তো এসে যায়, কোনো ধরনের গাফিলতি যদি নাই হয়ে থাকে তাহলে শিক্ষা সচিবকে কেন সরিয়ে দেওয়া হলো? এই প্রশ্নের উত্তরটা উনি দিলে ভালো হতো। মানে আমি এখন দূর থেকে কিভাবে উত্তরটা দেবো সেটা চিন্তা করছি। প্রথমত হলো, উনার পক্ষ থেকে কোনো গাফিলতি নয়, এটা উনি বোঝানোর চেষ্টা করেছে যে আমার ব্যক্তিগতভাবে আমি উপদেষ্টা হিসেবে আমি যে দায়িত্ব পালন করছি সেখানে কোনো গাফিলতি নেই। আর ওই যে কেষ্ট বেটা চোর, এটা তো আইডেন্টিফাই করে আপনি সচিবকে সরিয়ে দিয়েছেন। তা এখন আপনি ওভারঅল যখন দেখবেন যে গাফিলতি নেই, তাহলে সচিবকে সরানো এটা তাহলে দ্বিচারিতা হয়ে গেছে। এবং ওনাদের গাফিলতি নয় এটা বলার তো কোনো প্রশ্নই আসে না। গাফিলতি তো অবশ্যই আছে। গাফিলতিটা হলো আপনি রাত 3:30টায় ফেসবুকে ঘোষণা করেন। সরকারটা কি ফেসবুক দিয়ে চালাবেন নাকি? এরকম অনেক আমরা তো দেখছি তো, গত 10 মাস 11 মাসে আপনি কতগুলো স্ট্যাটাস পেয়েছেন রাতের অন্ধকারে, মানে 12টা 1টা বেজে যাওয়ার পরে। উপদেষ্টারা দেন, উপদেষ্টার সাথে যারা থাকেন তারা দেন, বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে যারা যুক্ত থাকেন তারা দেন। ওনারা তো সব কিছুই রাত্রে 1টা 2টা 3টার দিকে ওনারা জেগে ওঠেন এবং ওনারা কাজ করেন। খুব ভালো, মানে সারাদিন কাজ করেন আবার রাতেও কাজ করেন, এটা খুব ভালো। কিন্তু এই যে আপনি যে স্ট্যাটাসটা দিয়ে জানান দিলেন যে পরীক্ষাটা হবে না কালকে, এটি তো একটা বড় ধরনের মেজর গাফিলতি। এই সিদ্ধান্ত আপনি আগের দিন দুপুরের মধ্যে নিতে পারতেন। এই ঘটনার পরে, এই ঘটনার পরে আপনি একটা কন্ট্রোল রুম করতে পারতেন, করা উচিত ছিল, করতে পারতেন না। যেটা এটাই করা। দিন পর আজকে করেছে। আজকে কেন করবে? ওই ঘটনা ঘটার পরেই করবে। আমাদের তো অনেক জায়গা আছে, সারাদিন তো মিটিং করে প্রধান উপদেষ্টার দপ্তরের আশেপাশে বা প্রধান উপদেষ্টার বাসার আশেপাশে। এই যে ফরেন সার্ভিস একাডেমি তো এখন সারাদিন মিটিংই চলতে থাকে সংস্কার নিয়ে। আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ ওখানে যান, চা নাস্তা খান, অনেক আলাপ আলোচনা করেন। এবং গোপালগঞ্জের সময় একটা কন্ট্রোল রুম নাকি হয়েছিল, এরকম আপনারা দিয়েছিলেন এখান থেকে কন্ট্রোল রুম, এবং কন্ট্রোল রুমে কে কে ছিল ওটাও আপনারা প্রকাশ করেছিলেন। তো গোপালগঞ্জের ঘটনার যদি ঢাকায় বসে কন্ট্রোল রুম করা যায়, তাহলে এই জায়গায় কেন একটা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ সংস্থা করলেন না তারা, যেখান থেকে তারা পরিচালনা করতে পারে? বা সেটি করতে কেন 3 দিন সময় লাগলো? না, 3 দিন সময় লাগছে এটা তো গেছেই। মানে এটা তো সরকার তো পুরোপুরি এই ব্যাপারে তাদের ব্যর্থতা তো আমাদের চোখের সামনে আছে। তো আপনি এটা করতে পারলেন না কেন? মনে হয় যে আপনি তাহলে আপনার সেই নেতৃত্ব দেওয়ার যোগ্যতা নেই। আবু আলম শহীদ খান, আপনি হয়তো ভাবছেন যে আমি কন্ট্রোল রুম করে কি করব। মনে হলো কিনা যে উপদেষ্টার চেয়ে সচিবই বেশি ক্ষমতাবান এই সরকারে? মানে এই শিক্ষা না, আমি এটা মনে করি না। বাংলাদেশে এমন কোনো সচিব নাই, আগেও ছিল। তাহলে সচিবকে অপসারণ করে শিক্ষা উপদেষ্টা টিকে গেলেন, দায় কি সচিবের একার? না, শিক্ষা উপদেষ্টা তো সচিবকে অপারেশন করা সহজ আর কি। আপনি ইচ্ছা করলে তাকে বাড়ি পাঠিয়ে দিতে পারেন। আপনার কাছে অনেক জঙ্গলি আইন আছে, 25 বছরের একটা আইন আছে। চুক্তিভিত্তিক হলে তো আপনি 2 মাসের নোটিশ দিয়ে ছাড়িয়ে দিতে পারেন। সো আপনি আবার কর্মচারী বিধিবিধানে পরিবর্তন করেছিলেন, সেটা নিয়ে কথাবার্তা আছে। সো সচিবকে বা কাউকে, সরকারি কর্মচারী কাউকে সরিয়ে দেওয়া এটা খুব সহজ। বাট উপদেষ্টা সরতে হলে তো উপদেষ্টাকে নিজে পদত্যাগ করতে হবে অথবা তার নিয়োগ করতে হবে। আমি আসবো আপনার প্রধান উপদেষ্টা, তাকে বলতে হবে, নাহলে তো উনি পদত্যাগ করবেন কেন? জি, আসবো আপনার কাছে। মজিবুর রহমান মঞ্জু, মানে পদত্যাগ
করা কি সমাধান, নাকি বিষয়টাকে আড়াল করার এক ধরনের চেষ্টা? মানে ভুল করে ভুল স্বীকার না করা তো আমরা দেখেছি স্বৈরাচারী সরকারের এক ধরনের প্রবণতা ছিল। দায় স্বীকার করা তো আসলে সৌন্দর্য, গণতন্ত্রের সৌন্দর্য, সেই চর্চা আমরা দেখতে চাই, সংস্কারের সৌন্দর্য। এখনো কি সেটা হবে না? দেখেন, এইচএসসি পরীক্ষা নিয়ে যে প্রবলেমটা হয়েছে ভুল সেটা স্বীকার করলে হচ্ছে কি যে প্রথমভাবে ধরেন একটা পার্টিকুলার জায়গায় একটা ঘটনাকে কেন্দ্র করে সারা দেশের After effect. পরীক্ষা স্থগিত করবেন কিনা এটা নিয়ে ওনাদের একটা ইনডিসিশন ছিল। আর উত্তরার ঘটনাটা তো আমরা প্রথম যখন ঘটেছে তখন মনে হচ্ছে যেন অল্প ঘটনা, আস্তে আস্তে যখন বাড়ছে এবং এটা দেখেন ঘটনাটা ঘটেছে উত্তরায়, কিন্তু ট্রমাটা ছড়িয়ে পড়েছে সারা বাংলাদেশে। এটা গেস করারও তো একটা সময় লাগে। একটা জিনিস হচ্ছে, যারা খুব অভিজ্ঞ তারা হয়তো এটার স্ট্রেস কতটুকু যেতে পারে তারা সহজেই বুঝতে পারবে। যারা অতীতে এই ধরনের ক্রাইসিস ম্যানেজ করেছে তারা কিন্তু ওই যে বলে না, ভাত টিপলে আমি বুঝতে পারি কয়টা ভাত সিদ্ধ হয়েছে বা ইত্যাদি ইত্যাদি। যারা এই ধরনের বিষয় দেখবেন তারা কিন্তু বুঝে নেবেন যে এই সিচুয়েশনটা কী হতে পারে। দেখেন, এখানে একটা সমন্বয়ের অভাব তো দেখা গেছে। জাতীয় শোক দিবস ঘোষণা করা হয়েছে, বাট শোক দিবসের পরেও দেখা যাচ্ছে অনেক কিছু সিদ্ধান্ত নিতে সময় লেগেছে। তো এখন এখানে যে জায়গাটা আসছে সেটা হলো যে আজকে প্রধান উপদেষ্টা সেটাও বলেছেন যে আমি বুঝলাম না যে উত্তরার ঘটনার সাথে শিক্ষা উপদেষ্টার পদত্যাগের সম্পর্ক কী। এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা পেছানোর বিষয় নিয়ে তো একজন উপদেষ্টার মানে পদত্যাগ দাবি করা যায় না। সচিবের বিষয়টা যেটা এসেছে, আমি যেটা শুনেছি যে সচিবের বিরুদ্ধে আগে থেকেই অনেক অভিযোগ ছিল, প্রচুর অভিযোগ ছিল, যেটা নিয়ে মোটামুটি সচিবালয় আগে থেকেই একটা মানে ডিপার্টমেন্টের মধ্যেই এক ধরনের সিরিয়াস মানে তৈরি হয়েছিল মানুষের মধ্যে। তো এটা হচ্ছে কি, এটা ট্রিগার করেছে। ফলে ছাত্ররা যখন আন্দোলনে ওখানে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সেখান থেকে সচিবকে মানে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এনিওয়ে, প্রশ্ন হচ্ছে আমাদের কাছে দেখতে হবে যে জায়গাটা, সেটা হচ্ছে এইরকম একটা যেটা কথা বারবার আসছে যে একটা দুর্ঘটনা ঘটার পরে আমরা খুঁজে পাই সমস্যাগুলো, তার আগে কেন খুঁজে পাই না, তাই না? যেমন এখন প্রশ্ন আসছে যে মাইলস্টোন স্কুলটা যেখানে করা হয়েছে সেটাও ফ্লাই জোনের মধ্যে কি না, বা সেটাও বৈধভাবে হয়েছে কিনা, এই ধরনের একটা প্রশ্ন আছে। মাইলস্টোন স্কুলটা কিন্তু একটা মিডল ক্লাস স্কুল, এটা একদম সাধারণ গরিব ধরিব বা সাধারণ লোকদের স্কুল না কিন্তু। সো এখানে যে কথাগুলো আসছে, শহীদ ভাই বলা তো আমি একটু অবাক হলাম যে মানে এখানে সন্দেহ সংশয় কেন? কারণ একটা পার্টিকুলার জায়গার ঘটনা, কতজন লোক মারা গেছে, স্কুলের টিচাররা কিন্তু বলছে যে দেখেন আপনারা এই ধরনের রিউমারে কেউ বিভ্রান্ত হবেন না। আমাদের দেশে তো রিউমার হয়। এখানে দেখেন আমাদের একজন ডাক্তার ওখানে ছিলেন, উনি আমাদেরকে বললেন যে হেলিকপ্টার এসে যখন ওই পাইলটকে যখন তুলে নিচ্ছিল তখন তো সেখানে আলাদা করার কিছু না, একসাথে অনেকগুলো তুলে নিয়েছিল। তো নেওয়ার ফলে ওখানে অনেকের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে যে অনেকগুলো ডেড বডি মনে হয় সেখান থেকে সরানো হয়েছে। কিছু ফেক ভিডিও বেরিয়েছে, আপনি দেখবেন অনেক মানে কয়লার মানে দেখলাম কিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিছু দেখা গেছে, এবং বহু আমি শিক্ষিত লোককে দেখি তারা শেয়ার করেছেন এই ছবি, তারা এগুলো শেয়ার করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, দেখেন এখানে যেহেতু একটা নির্দিষ্ট জায়গায় একটা ঘটনা ঘটেছে এবং এরা সবাই একটা সচেতন পরিবারের সন্তান, সুতরাং এখানে কেউ যদি মিসিং থাকে এটা তো আজকে 2 দিনের মধ্যে বেরিয়ে আসার কথা। আমাদের কাছে যে ইনফরমেশন সেটা হচ্ছে 30 বা 31 জন এখন পর্যন্ত মারা গেছেন, 32 জন, 22টা লাশ অলরেডি তাদেরকে হস্তান্তর করা হয়েছে, 6টা বা 7টা লাশ নিয়ে এখনো ডিএনএ টেস্ট চলছে, সেগুলো পড়ে গেছে জমা দিয়েছেন মালিবাগে। আর আমি কালকে গিয়েছিলাম বার্ন ইউনিটে, সেখানে আমরা যেটা দেখেছি যে আইসিইউতে এখনো কয়েকটা সিট খালি আছে। আইসিইউতে যারা আছে তারা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে আছে। আর প্রথম দিকে যে ভুলটা হয়েছিল, মানুষ গিয়ে ভিড় করেছিল, এখন কিন্তু কোয়াইট ওখানে পরিস্থিতি সেরকম নেই, ট্রিটমেন্টটা খুবই ভালো হচ্ছে, স্বেচ্ছাসেবকরা ওখানে প্রপারলি কাজ করছে। এখন আমাদের বাংলাদেশের দুর্ভাগ্য হচ্ছে যেটা মানে একটু আগে ভাই বললেন যে হয়তো আবার 3 দিন পর অন্য একটা ঘটনা ঘটবে, তখন কিন্তু আবার কেন্দ্র করে মঞ্জু ভাই যে ঘটনাগুলো আসলো, যে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি যেটা আপনি বললেন, যেটা যৌক্তিক নয়, এর মধ্যে কিন্তু আমরা দেখলাম যে স্বজনপ্রীতির অভিযোগও কিন্তু তুলেছে এনসিপি। তারা কিন্তু স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ তুলেছে। বলা হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে উপদেষ্টা নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ এনসিপির। হাসনাত আব্দুল্লাহ বলেছেন স্বাস্থ্য উপদেষ্টা নিয়োগ পেয়েছেন গ্রামীণ ব্যাংকে কাজ করার সুবাদে। জনগণ ওনাকে যে বেতন দিয়েছে রাষ্ট্রীয় কোষাগারে সেটি জমা দিয়ে অনতিবিলম্বে পদত্যাগ করার জন্য দাবি করেছে এনসিপি। মানে এনসিপি যে দাবি তুলেছে যে স্বাস্থ্য উপদেষ্টার এই কার্যক্রম নিয়ে বা এই ভূমিকা নিয়ে, সেটিকে অস্বীকার করার উপায় আছে ইউনূস সরকারের? মোস্তফা কামাল: অস্বীকার করার কোনো সুযোগ নাই, কিন্তু একটু নতুনত্ব আছে অভিযোগের বিষয়ে। একটা সময় পর্যন্ত এই সরকারের কোনো বিরোধী দল ছিল না, সবাই সরকারি দল অনেকটা।
তো ওই জায়গায় যেখানে এই সরকারের প্রধান উপদেষ্টা যিনি, তিনি একদম খাঁটি বাংলায় বলেছেন যে তার নিয়োগকর্তা হচ্ছে শিক্ষার্থীরা। এরপরে আবার কথা এসেছে, যেটা আপনিও বলেছেন একটু আগে, যে নিয়োগকর্তারা যদি চায় তাহলে তিনি ভাবতে পারেন। এটা হচ্ছে আবার একজন উপদেষ্টার ক্ষেত্রে। তো নিয়োগকর্তা তো চেয়ে ফেললেন, এর পরবর্তী ওনার প্রতিক্রিয়াটা কিন্তু আমরা আর জানলাম না। কিন্তু এর মধ্যবর্তী সময়ে তিনি যেটা বললেন, কোনো গাফিলতি দেখেননি। এটা শুধু গাফিলতি নয়, শিক্ষা শব্দটার সাথে শুধু বই খাতা কলম সম্পৃক্ত নয়, এখানে শিক্ষক সম্পৃক্ত, শিক্ষা প্রতিষ্ঠান সম্পৃক্ত, অভিভাবক সম্পৃক্ত, প্রশাসন সম্পৃক্ত, বিশাল একটা সেক্টর। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই সরকারের যে আগমন, সেটা শিক্ষার্থীদের রক্তের মধ্য দিয়ে। তো শিক্ষার্থীরা এই জুলাইতেও প্রাসঙ্গিক হয়ে থাকলো ভিন্নভাবে। একটা হচ্ছে, ওই জুলাইতে যারা ফ্রন্ট লাইনে ছিল তখন পর্যন্ত এনসিপি নাম পয়দা হয়নি, তাদের নাম ছিল সমন্বয়ক, খুব কঠিন বাংলা। তাদের বেশিরভাগই এখন পর্যন্ত ক্লাসে ফেরত যায়নি। আপনি দেখেন সময়টা একটু মনে করে, 23-24 তারা কখনো নিরাপদ সড়ক আন্দোলন, কখনো কোটা সংস্কার আন্দোলন রাস্তায় ছিল। তার আগে 2 বছর 20-21 গোটা 2 বছর কোনো পড়াশোনা হয়নি করোনা মহামারীর কারণে। তার মানে আমাদের শিক্ষার্থীরা গত 3-4 বছর ধরে কিন্তু অনেকটা শিক্ষার্থী কাগজে কলমে, কিন্তু বই পুস্তকের সাথে তেমন দেখা নেই। মুস্তফা কামাল ভাই, মানে ওই প্রসঙ্গটাই আলাপ করতে চাই। মানে উপদেষ্টাদের পদত্যাগের দাবির প্রসঙ্গ কেন আসছে? মানে সরকারের উপদেষ্টারা কাজ করছেন না, এই বিষয়টি কেন অভিযোগ আকারে আসছে? মানে হাতে গোনা কয়েকজন ছাড়া বাকি উপদেষ্টারা কি জনবিচ্ছিন্ন হয়ে পড়ছেন এই সরকারে? তারা বরাবরই জনবিচ্ছিন্ন, তারা জনসম্পৃক্ত নন, সেটা তারা নিজেরাও ভালো করে জানেন। প্রশাসনিক দক্ষতাও তাদের খুব বেশি কারো ছিল এরকম দৃষ্টান্ত নেই। রাজনৈতিক অভিজ্ঞতা তো নেই, কিন্তু রাজনৈতিক দায়িত্ব আছে, সেটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। প্রশাসনিকভাবে তারা ব্যর্থ হচ্ছেন একের পর এক। বিশেষ করে বড় যে দলটি বিএনপি, তারা একসময় সরকারের অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন তুলেছিল। গত কয়েকদিন আপনি খেয়াল করে দেখেন, তারা আর অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন না, আজকেও মির্জা ফখরুল বলেছেন অভিজ্ঞতার অভাব আর ইগোই হচ্ছে এই সরকারের প্রধান সমস্যা। এরই মধ্যে তারা সরকারকে আক্রান্ত করছে। তো ওই জায়গায় শুধু শিক্ষা উপদেষ্টার পদত্যাগ বা একজন স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ ওইটা সমাধান হতে পারে। কারণ তারা এই পদটা নিয়েছেন ত্যাগ করার জন্য। কিছুদিন পরে তারা ত্যাগ করবেন, ফেব্রুয়ারিতে করেন আর জুলাইতে করেন। ত্যাগ করার জন্য কিন্তু তারা এসেছেন, অর্থাৎ ক্ষমতায় থাকার জন্য আসেননি। তো তার আগে যে ত্যাগের কথা আসছে বারবার, আমরা এমনিতেই কিন্তু নিদারুণভাবে ত্যাগের শিকার। অনেক প্রাণ ত্যাগ হয়েছে গত কয়েকটা বছরে, বিশেষ করে 5 আগস্টের আগে পরে আরো বেশি করে হয়েছে। তো এখনো যদি আমাদের ওই ত্যাগের পর্যায়ে থাকতে হয়, এটা অত্যন্ত দুর্ভাগ্যের। আর একটার পর একটা মোস্তফা কামাল ভাই, আমরা দেখি যে কিছু নির্দিষ্ট উপদেষ্টাকে আমরা দেখি তৎপর হতে, যেমন এই যে গোপালগঞ্জে যখন তিনি বলছিলেন সেখানে আমরা দেখলাম এমন একজন উপদেষ্টা যার আসলে ওখানে থাকার কথা নয়, কিন্তু তিনি সেই সেন্টারে বসে তিনি অবজারভেশন করছেন। বাকি উপদেষ্টা তাহলে কাজটা কি? সেটা তো কন্ট্রোল রুমে তিনি কি করেছেন, আমরা যেহেতু প্রসঙ্গই তুলেছেন, তিনি কন্ট্রোল রুমে কি করেছেন। এই ধরনের কন্ট্রোল রুম কিন্তু আমরা গত বছরের জুলাইতেও দেখেছি, যে স্বয়ং ওই সময়ের মাননীয় প্রধানমন্ত্রী কন্ট্রোল রুমে বসে বসে দেখেন যাত্রাবাড়িতে কি হয়, মিরপুরে কি হয়। মানুষ কিন্তু এগুলো ভুলে যায়নি এখনো। ট্রমার প্রশ্নে তখন থেকে আমরা ট্রমায় আছি, শিক্ষার্থীরা আরও বেশি ট্রমায় আছে। ঠিক এই সময়ে অবশ্য আপনি দেখেন খুব কাছাকাছি কিন্তু অভিব্যক্তি। কীরকম সেটা? গত জুলাইতে শিক্ষার্থীদের বলা হতো যে এরা একটু জঙ্গি অথবা শিবির, একটা পর্যায়ে তো রাজাকারের নাতিপুতি। এবারও আপনি দেখেন এই শিক্ষার্থী আবার খুব প্রাসঙ্গিক, সচিবালয়ের শিক্ষার্থী, উত্তরায়ও শিক্ষার্থী। এখানেও কিন্তু আবার একটু ট্যাগ দেয়া যে এদের মধ্যে আসলে ওরা সবাই ছাত্র না, এদের মধ্যে ছাত্রলীগ আছে। আপনি দেখেন অনেকটা কাছাকাছি কিন্তু এই যে ন্যারেটিভ তৈরি করা। তো আমরা কি এসবের মধ্যেই থাকবো? আমরা তো দেখেছি মোস্তফা কামাল ভাই, সেটা হচ্ছে যে মবকেও প্রেশার গ্রুপ হিসেবে ন্যারেটিভ তৈরি করা হয়েছে, সেটা ফলাফল কি ভুগতে হচ্ছে না? আমাদের 2 জন উপদেষ্টা যে শিকার হয়েছেন, তারা কিন্তু এর সাথে প্রাসঙ্গিক নয়। একজন আইন উপদেষ্টা, ওনার সাথে শিক্ষার কিন্তু খুব একটা প্রাসঙ্গিকতা নেই। তারপরে তিনি যেহেতু নিজে শিক্ষক, ওই ক্ষেত্রে হয়তো বা আছে না। এটা নিয়ে প্রশ্ন রয়েছে বিরতির পর ফিরে যে আমরা দেখলাম যে এর আগে যখন ক্রাইসিস হতো তখন আগেরকার যে প্রধানমন্ত্রী ছিলেন তিনি সবকিছু দায়িত্ব নিতেন, বাকি মন্ত্রীরা কোনো কিছু এফেক্ট করতেন না। এখনো সেই ধরনের প্র্যাকটিস আমরা দেখতে পাচ্ছি। যার যেটা দায়িত্ব তিনি সেখানে না এসে কেন পার্টিকুলার কিছু নির্দিষ্ট উপদেষ্টা কেন বারবার সেই কার্যক্রমে আসছেন। এটা বিরতি নিয়ে ফিরে আসছে, বিরতির পর আবারও আলাপে আসছে এখন প্রকাশ। বিরতির পর আবারও ফিরে এলাম এখন প্রকাশে। আবরম শহীদ খান, যে প্রশ্ন রেখে গিয়েছিলাম, মানে কিছু উপদেষ্টাকে আমরা তৎপর দেখছি এই সরকারে খুব, বাকিরা কেন
যখন যার দায়িত্ব সেই দায়িত্বে কেন আমরা দেখি না? কেন তারা আড়ালে থেকে যাচ্ছেন বারবার? কাউকে কাউকে আপনি তৎপর দেখবেন, সব সরকারে এরকম থাকে। হাতে গোনা করে একটা বড় ক্যাবিনেট যখন থাকে তখনও দেখবেন যে আপনি সিনিয়র লোকেরা বাকিরা কি অলঙ্করী? একটা টিম ওয়ার্ক করে। তো অন্যরা হয়তো তাদের নিজস্ব দায়িত্ব পালন করছেন, তাদের অনেককে আমরা দেখি না, তারা হয়তো তাদের মন্ত্রণালয় এবং অন্যান্য দায়িত্ব পালন করছেন। এখানে এটা নিয়ে আমি কোনো সন্দেহ বা করতে চাই না যে দায়িত্ব পালন করা ভালো, এবং দায়িত্ব পালন করতে গিয়ে তা তো বিপদগ্রস্ত হচ্ছেন। আমরা তো ওই দুই উপদেষ্টা এবং আমাদের প্রেস অ্যাডভাইজারকে, বা অ্যাডভাইজার না, প্রেস সেক্রেটারিকে দেখলাম যে তারা 9 ঘন্টা মবের কাছে আটক ছিলেন। কয়দিন আগেই তো প্রেসার গ্রুপ সেক্রেটারি প্রেসার গ্রুপ বলেছিলেন। তা আমার মনে হয় কালকে ওনার মোটামুটি ধারণা হয়েছে যে প্রেসার গ্রুপ কাকে বলে এবং মব কাকে বলে। তো এটা গতকালকে যে এটা মব ছিল এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই, এবং যে সমস্ত দাবি দেওয়া তারা উত্থাপন করছেন সেই সব দাবি দেওয়া একটু পর্যালোচনা করলে বোঝা যাবে যে এটার পিছনে অন্য কেউ কাজ করতেছে। যেমন ধরেন যে তাদের প্রথম 4টা দাবির ব্যাপারে ঠিক আছে, আপনার ক্ষতিপূরণ, লিস্ট দেওয়া, এসব ঠিক আছে। আপনি 5ম দাবি ইম্পর্টেন্ট, যে আমাদের এই সমস্ত যে আছে বিমান বাহিনীর যে সমস্ত পুরানো বিমান আছে সেটা বদলে ফেলতে হবে। এটা তো ছাত্রদের দাবির কোনো কারণ নেই। এটা বদলে ফেলবে কিনা এটা একটা বড় মানে নীতিগত সিদ্ধান্ত, সেটা দেশের যারা পরিচালনা করছেন তারা, এবং বিমান বাহিনী এবং ফোর্সেস গোল সেনাবাহিনী তারা এটা ঠিক করবেন। এখন ধরেন যে পুরানা লক্কর জক্কর মার্কা বিমান নিয়ে একটু কথা না বললেই নয়, কারণ এই বিমানগুলোর নাম হচ্ছে F7, চাইনিজ J7, MiG-21 ভার্সন 1960s সময় চায়নাকে দিয়েছিল এবং ভারতকেও দিয়েছিল। তো এই যে MiG-21 তো ভারতেরটাই আমরা আলোচনা করি। 1965 ওয়ারে MiG-21 ভারত ব্যবহার করছে, 71 ওয়ারে ব্যবহার করেছে MiG-21। 1999-এ কার্গিলে যখন যুদ্ধ হয় তখনও MiG-21 ব্যবহার করা হয়েছে। 2018 যে সার্জিক্যাল স্ট্রাইক, একজন বিমান চালাতে গিয়ে বিমানটা হিটেড হয়েছিল এবং একজন বৈমানিক ধরা পড়ছিল, তখন কিন্তু তখন ওখানে আমি আসছি, তখন MiG-21 তারা ব্যবহার করেছে। আজকে ভারত আনুষ্ঠানিকভাবে বলছে যে তারা আর ব্যবহার করবে না আনুষ্ঠানিকভাবে। বিমান দুর্ঘটনার রেকর্ড যদি আমরা দেখি, ভারতে এই বিমান ট্রেনিংয়ে 500-র মতো দুর্ঘটনা ঘটেছে, তাদের 172 জন পাইলট মারা গেছেন এবং আরও লোকজন মিলে 200 জন মারা গেছেন। 500 বিমান দুর্ঘটনা। সুতরাং ওই যে দুর্ঘটনা পৃথিবীর কোথাও হয় না এরকম না, এই ব্ল্যাক হক এটা দুর্ঘটনা হয়, F-16 সমুদ্রের মধ্যে পড়ে যায়, এগুলো কোন সময় হবে সেটা নিয়ে সেটার একটা আলোচনার বিষয়। এখন আমরা যে বিমানটা ব্যবহার করছি সেই বিমানটা কেনা হয়েছে কখন? 1989 প্রথম চালান, 2006 প্রথম চালান, দ্বিতীয় চালান, থার্ড চালান 2011 থেকে 2013, এবং একটা বিমানের লাইফ থাকে কমপক্ষে 30 বছর, 25 থেকে 30 বছর যুদ্ধ বিমান। তো এই যে আপনি যদি 13 সালে নিয়ে থাকেন বিমান, তাহলে এখন আপনার কত বছর? 12 বছর হয়নি, সুতরাং একটা লাইফ টাইম এখনও পার হয়নি। তো এই বিমানগুলো রক্ষণাবেক্ষণ করে আপনি ব্যবহার করতে পারবেন। আমাদের যে সেনাবাহিনীর ক্রয় ট্রয় নিয়ে তো আমরা খুব বেশি জানি না, বাট আমরা কি চাইনিজ J7 বা F7-এর উপর আমরা নির্ভর করেছি, আমরা কিন্তু MiG-টিকের দিকে যাইনি। এখন ধরেন ভারত MiG-21 এটা বাদ দিয়ে তেজাস তাদের নতুন তৈরি করছে তারা নিজেরা, এবং ভারত রাফেল তৈরি করছে। কারণ কি? ভারতের সাথে পাকিস্তান এবং চীনের একটা সামরিক দ্বন্দ্ব আছে এখানে আসলে, এবং সামরিক দ্বন্দ্বের উপরে ভিত্তি করে তারা এটা নির্ধারণ করবে। এখন পাকিস্তানের কাছে যদি F-35 আসে, চট করে পরিবর্তন না পাকিস্তানের কাছে যদি F-35 আসে তাহলে ভারতকে রাফায়েল কিনতে হবে। আমাদেরকে কি কিনতে হবে কি কিনতে হবে না এটার সিদ্ধান্ত নেওয়ার জন্য ছাত্ররা হঠাৎ করে এরকম দাবি, এটা আমাকে অবাক করেছে। রহস্যের নিশ্চয়ই সমাধান হবে। মুজিবুর রহমান মঞ্জু, আপনার কাছে আসতে চাই, মানে এনসিপি নিয়ে যে আলাপটা উঠেছে যে সরকার একটি দলকে রাষ্ট্রীয় প্রটোকল দিয়ে যাচ্ছে, সরকার তার উপদেষ্টা নিয়োগে স্বজনপ্রীতি করছে, মানে নিরপেক্ষতা যেন বজায় রাখতে পারছে না সরকার, স্বজনপ্রীতির অভিযোগ উপদেষ্টা নিয়োগে, রাষ্ট্রীয় অর্থের প্রটোকল দেওয়ার অভিযোগ, মানে এসবের জবাব কি সরকার দেবে? আপনারা যখন বৈঠকে বসেন তখন কি জিজ্ঞাসা করেন, নাকি নিশ্চুপ থেকে ইস্যু বদলে যাওয়ার, সরে যাওয়ার অপেক্ষায় থাকবে সরকার? না, এগুলো তো নিয়েই তো আমরা আলোচনা করি, সবসময় কথা বলছি। সব কথা যে সরকারের কাছে গিয়ে বলতে হবে তা তো না। প্রতিদিন আপনাদের এই সমস্ত শোতে এসে যা বলি সেগুলো তো সরকার জবাবে কি পান? প্রথম কথা হচ্ছে যে এই যে যতগুলো সমালোচনা আমরা করছি, বাস্তবতা হচ্ছে এটা তো একটা এক্সট্রাঅর্ডিনারি সরকার। এই সরকারের আপনি যদি একেবারে চুলচেরা বিশ্লেষণ করেন কোনো কিছুরই আপনি ঠিক পাবেন না। প্রথম কথা হচ্ছে যে এটা তো একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকার এসেছে। প্রথমে প্রশ্ন ছিল এটার বৈধতা কি, তাই না? সাংবিধানিক সরকার হবে। শেষ পর্যন্ত তো আমরা দেখলাম যে এটা একটা সুপ্রিম কোর্টের
ডক্ট্রিন অফ নেসেসিটির আন্ডারে গিয়ে এটা একটা সাংবিধানিক একটা বৈধতা দেওয়া মঞ্জু ভাই একটু প্রশ্ন করি, আপনি যাদের সাথে আজকে আপনারা যারা ছিলেন দল বৈঠক করলেন, বৈঠক করার পর আপনার যারা রাজনৈতিক বন্ধু যারা রয়েছেন তারা যেটি প্রশ্ন করলেন, নিবন্ধন নেই এমন একটি দলকে যখন বিএনপি জামাতের সঙ্গে আসলে আলাদা করে প্রধান উপদেষ্টা ডাকেন আর আপনাদেরকে আবার আলাদা করে ছোট দল বড় দলের এক ধরনের হিসাব নিয়ে সরকারের মধ্যেই তো সর্বদলীয় অবস্থান আছে কিনা তা নিয়ে প্রশ্ন এসে যায়, মানে তাহলে সংকট মোকাবেলায় দুর্যোগ মোকাবেলায় ঐক্যবদ্ধতা আসবে। আমি আপনাকে যে কথাটা বলছি আপনি সেই কথাটারই প্রতিধ্বনি করছেন। কথা হচ্ছে এই জন্যই তো আমরা বলছি, যেমন এনসিপি এত গুরুত্ব কেন পাচ্ছে, এই জন্যই পাচ্ছে যে এনসিপির যারা নেতৃত্বে আছেন তারা হচ্ছে এই গণ অভ্যুত্থানের মানে ধরতে পারেন যে ফোকাল ফিগার, তাই না? তো তাদের একটা এই গণ অভ্যুত্থানের বৈধতা বা গণ অভ্যুত্থান, যেমন ধরেন আমি যদি আপনাকে প্রশ্ন করি, ওরা যখন রাস্তা দিয়ে হাঁটে মানুষ ওদেরকে দেখতে আসে কেন, বা আপনারাই বা টকশোতে ওদেরকে ডাকেন কেন? আপনাকে তো আমি প্রশ্ন করতে পারি যে ওদেরকে এত গুরুত্ব দিয়ে ডাকেন কেন? এই জন্য ডাকেন যে তাদের কথা মানুষ শুনতে চায়, তাদের আলোচনা সমালোচনা আছে। সুতরাং এখানে কোনো নীতি আর বৈধতা দিয়ে কোনো সূত্র দিয়ে এটাকে আপনি ব্যাখ্যা করতে পারবেন না। গণ অভ্যুত্থান নিজেই তার একটা ব্যাখ্যা তৈরি করে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এই প্রশ্নটা তুলতেই পারি, এজন্য বলছি যে এই সরকারের অবয়ব সবকিছু এটা আপনি যেরকম অন্তর্বর্তীকালীন সরকার বলতে যেমন আপনি একটা জিনিস বুঝেন যেটা আগে কখনো হয় নাই, ওই যে উনি যেটা বললেন যে আগে কখনো পাথর দিয়ে মারা হয় নাই, আগে কখনো প্লেন ঢুকে পড়ে নাই, এইটা আগে কখনো হয় না। এই ধরনের সরকার, এই ধরনের গণ অভ্যুত্থান আগেও হয়েছে, 69-এর গণ অভ্যুত্থান হয়েছে, 90-তেও অভ্যুত্থান হয়েছে। এবারের গণ অভ্যুত্থান সব কিছু থেকে আলাদা। এবং এবারের গণ অভ্যুত্থানে যেটা হয়েছে, ছাত্ররা সরকারে বসেছে, যেটা আগে হয় নাই। 90-তে আমরা তো তখন ইন্টারমিডিয়েটে পড়ি বা ফার্স্ট ইয়ারে পড়ি, তখন আমরা দেখেছি ছাত্ররা গণ অভ্যুত্থান করে রাজনৈতিক নেতৃত্বের হাতেই অর্পণ করেছেন। তো এবারে রাজনৈতিক নেতৃত্ব তো সেই নেতৃত্ব নেয় নাই, রাজনৈতিক নেতৃত্বে তো এই গণ অভ্যুত্থান হয় নাই। সুতরাং এইটা আপনি বিতর্ক করতে পারবো অনেক লম্বা সময় ধরে। কথা হচ্ছে আমাদেরকে বিতর্কের বিষয় না, আমাদেরকে সমাধানের জায়গায় যেতে হবে। এনসিপি তারা একটা দল করেছে, এনসিপি তো হয়েছে ওই দিন, গণ অভ্যুত্থানের সাথে তো এনসিপির ওই অর্থে সম্পর্ক নাই, সম্পর্ক হচ্ছে তার যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের সাথে। ফলে আপনি যতই যুক্তি তৈরি, তাদের নিবন্ধন আছে কিনা, তাদের বৈধতা আছে কিনা, আপনি এটা শেষ করতে পারবেন না। কারণ এই সরকার বলছে, যেটা শহীদ ভাই বললেন, যে এই সরকারের জন্মই হয়েছে, তারা বলছে ছাত্ররা আমাদেরকে নিয়োগ দিয়েছে। আপনার তো মনে থাকার কথা, নাহিদ এবং সার্জিসরা বা আসিফরা গিয়েই তো প্রফেসর ইউনূসকে রিসিভ করেছে। প্রফেসর ইউনূস তো তখন বলে নাই যে না সব রাজনৈতিক দল এসে আমাকে রিসিভ করলে তারপর আমি রাজি হব। বা প্রফেসর ইউনূসকে যখন ফোন করা হয়েছিল, ছাত্ররা ফোন করেছিল, উনি কি জিজ্ঞেস করেছিলেন যে সব রাজনৈতিক দল আমার প্রতি লয়ালিটি আছে কিনা, সবাই আমাকে মানবে কিনা, তারপর আমি দায়িত্ব নিব? সেটা তো নেন নাই। সো এখানে এই বিতর্কের চাইতেও গুরুত্বপূর্ণ জায়গা যেটা, সেটা হচ্ছে আমরা একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে আছি। এই নতুন জেনারেশন আমাদের সামনে নেতৃত্ব আকারে হাজির হয়েছে। আমি বিএনপি নেতাদেরকে সবসময় বলি যে আপনারা যে ওদের অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন তোলেন, ওরা যখন ঢাকা ব্লকের ডাক দিয়েছে তখন তো জিজ্ঞেস করেন নাই যে হু আর ইউ টু কল ঢাকা ব্লকের, তোমরা কে ঢাকা ব্লকের ডাকার, তোমরা কে রেমিটেন্স শাটডাউন ডাকার? সেই প্রশ্নটা আমরা তুলি নাই। তারা ওই যে ভাই বললেন যে ওরা লেখাপড়া করেছে কিনা, তখন তো বলি না এই মিয়া লেখাপড়া না করে ক্যাম্পাস বাদ দিয়ে তোমরা পলিটিক্সে ঢুকছো কেন, সেই প্রশ্নটা তো করি নাই। আজকে আমরা সবাই এই গণ অভ্যুত্থানের সুবিধাভোগী, আমরা সবাই এসে সুবিধায়, এই রাষ্ট্রটা তো এরকম ছিল না। এখন কথা হচ্ছে এইরকম একটা ক্রাইসিসের মধ্য দিয়ে আমরা সবাই ট্রমাটাইজ আছি, আমরা সবার মধ্যে এক ধরনের হাইপার সেন্সিটিভিটি আমরা বিলং করছি। বাট আমাদেরকে এটাকে একটা ট্রানজিশনের মধ্য দিয়ে একটা স্লো একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে হবে। এটা সারা পৃথিবীর নিয়ম। যুদ্ধ যেখানে হয়, যুদ্ধের পরে একটা শান্তির জায়গায় আসতে হয় না, বিপ্লব যেখানে হয় বিপ্লবের পরেও তো একটা আস্তে আস্তে শান্তির প্রশ্নটাই করতে চাই মোস্তফা কামাল ভাইয়ের কাছে। মোস্তফা কামাল ভাই, শান্তির পথে কতটুকু যেতে পারছি বলে মনে হয়? মাইলস্টোনে বিমান দুর্ঘটনা, সচিবালয় সংঘর্ষ, গোপালগঞ্জের ঘটনা, ট্রাম্পের 50% শুল্ক ইস্যু, স্বস্তিদায়ক অবস্থানে ব্যবস্থাপনা দক্ষতা কতটুকু দেখতে পাচ্ছেন? যদি এই অবস্থা চলতে থাকে নির্বাচনে কি ঘটবে, এটি দিয়ে আলাপ শেষ করবো। এই অবস্থা চলতে থাকলে নির্বাচন নিয়ে যে একটা আশঙ্কা তৈরি হয়েছে, ওই আশঙ্কাটা আরও শক্ত হবে, আরও বদ্ধমূল হবে। তার নানান নমুনা কিন্তু আমরা গত কয়েকদিন দেখছি। কিসের নির্বাচন, এই প্রশ্ন এসেছে। অথবা সংস্কার না হওয়া পর্যন্ত যেন নির্বাচন না হয়, এটা ছিল আগের ন্যারেটিভ। গত কয়েকদিন হয়েছে যে দেশে যে পরিস্থিতি চলছে তাতে কিসের নির্বাচন, সেটা পুরান ঢাকার ঘটনায় আমরা দেখেছি, গোপালগঞ্জের ঘটনায়ও দেখেছি, গত দুদিনও কিন্তু আরও একটু ভিন্ন মাত্রায় দেখছি। তো এখানে বিষয় দুটা, একটা আন্দোলনের বাস্তবতা আর একটা রাজনৈতিক বাস্তবতা। তো যারা আন্দোলনের ফ্রন্টলাইনার ছিলেন, ওটা মঞ্জু ভাই বলে ফেলছেন, তো তারা আন্দোলনে কামিয়াবি হয়েছেন, সফল হয়েছেন। এটা আমাদের শিক্ষা জীবনেও আমরা দেখেছি
যে ভালো ছাত্র 2-4 রাত পড়ে তারা খুব পাশ করে ফেলে ভালো মার্কস নিয়ে। তো আন্দোলনের প্রশ্নে এই ছাত্ররা সফলকাম হয়েছে। আবার দেখা গেছে ছাত্র ভালো নয় কিন্তু মেধাবী, ফেল করতে করতে অনেকটা আদবাই পর্যায়ে চলে গেছে, কিন্তু এরপরও পাশ করে না, কিন্তু তাদের অভিজ্ঞতা ভরপুর। ওইটা আমি বলছি রাজনৈতিক বাস্তবতা। আমাদের যে রাজনীতিবিদরা আছেন বড় দল বিএনপি সহ, তারা রাষ্ট্র পরিচালনায় বলেন, সরকার পরিচালনায় বলেন, এমনকি দল পরিচালনায় প্রত্যেকটা জায়গায় কিন্তু কামিয়াবি, সফল বা গোল্ডেন জিপিএ 5 ধরেন তারা পেয়েছে। কিন্তু আন্দোলনের প্রশ্নে আবার এগিয়ে ছিল ছাত্ররা। তো ওই ক্ষেত্রে তাদের একটি দল হবে এটা অপ্রত্যাশিত নয়, যদিও তাদের কথা ছিল যে তারা রাজনৈতিক দল করবে না। আবার যখন করেই ফেলেছে, এই ক্ষেত্রে বড় দল বিএনপির যেমন একটা দায়িত্ব আছে, বেশি দায়িত্ব আছে এই সরকারের, কারণ তাদেরই সরকার এটা। কিন্তু আমরা দেখছি সরকার কিছু বদনাম নিচ্ছে তাদের কারণে, অথবা সরকারের কারণে এই ছাত্ররাও কিছু বদনামের শিকার হচ্ছে। কিন্তু অভিভাবকত্বের যে জায়গাটা, ছাত্ররা কিন্তু এখন এলোমেলো বিক্ষিপ্ত, সবাই এনসিপির সাথে নাই, তাদের মধ্যে 2-3টা ভাগ আছে। সরকার কিন্তু ওই জায়গায় অভিভাবকত্বটা করছে না, যে তাদেরকে একটু লাইনে রাখা বা লাইনে আনা অথবা রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করা, সেটা না করে সরকার যে ফরম্যাটে করছে, পুলিশ পাহারা বা আর অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাহারা দিয়ে, এটা কিন্তু প্রকারান্তরে তাদের ক্ষতি করছে এবং তারা ডুবছে কিন্তু অনেকটাই। এরই মধ্যে বড় দলের প্রতিক্রিয়া কিন্তু আমরা দেখছি প্রতিদিন। মাস কয়েক আগে যে স্নেহ ছিল তাদের প্রতি, যে আদর ছিল, সেটা এখন নেই। না থাকার পর্যাপ্ত কারণ আছে। তার চেয়ে বড় কথা, শুরুর কথা যেটা আপনি বলেছিলেন, বিশ্বাসের ঘাটতি এখানেও, আস্থার ঘাটতি এখানেও, আর স্নেহের বন্ধনটা এখন রীতিমতো নেই হয়ে গেছে। বিএনপির মতো বড় দল কিন্তু এটা হজম করছে, সহ্য করছে, মাঝে মধ্যে একটু একটু প্রতিক্রিয়া দিচ্ছে যে তোমাদের কি নিবন্ধন আছে কিনা, তোমাদের রুট পারমিট আছে কিনা, তোমাদের বয়স হয়েছে কিনা। একদম আলাপ শেষ করতে হচ্ছে, সময় একেবারে শেষ, নিশ্চয়ই সামনের দিন এই প্রশ্নগুলো আসছে রাজনৈতিক বাস্তবতার শেষ কারণে। করছি আজকে, আলাপ সুযোগ হবে নিশ্চয়ই। দর্শক শেষ করছি এখন প্রকাশ, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।